থিম হরর। বাসটা হাইওয়ের ধারে অর্ণব আর অনুশ্রীকে নামিয়ে দিল। নিঝুম দুপুর, পিচ রাস্তার পাশ দিয়ে লাল সুড়কির পথ চলে গেছে। এই পথ ধরে বেশ খানিকটা গেলেই নারায়ণগঞ্জ গ্রামটা পড়বে। সেখানে অর্ণব অনুশ্রীর বাড়ি। এমনিতে হাইওয়ের ধারে দু একটা টোটো দাঁড়িয়ে থাকে। আজ সমস্ত শুনশান। মানুষ তো দূরের কথা, একটা কুকুর বেড়ালও পর্যন্ত দেখা যাচ্ছে না। ওদের সঙ্গে অনেক লটবহরও আছে। অর্ণব কিছুটা চিন্তিত গলায় অনুশ্রীকে বলল, কি রে, সব তো খা খা, দিদাকে ফোনে পেলি? অনুশ্রী মালপত্র সামলাতে সামলাতে বলল, ধুর, কাল রাতেই তো ফোন করেছিলাম, অ্যাজ ইউজুয়াল ধরেনি। কতবার ফোনটা হাতের কাছে রাখতে বলেছি। গোটা বাড়িতে নিজে ভূতের মতো ঘুরে ঘুরে বেড়াবে আর ফোনটা বিছানার একপাশে ফেলে রাখবে। রানুদিকেও পাইনি। কাল রাতে 12টায় আমার রিচার্জ প্যাক ফুরিয়ে গেছে। আউটগোয়িং কল, SMS, ইন্টারনেট সব বন্ধ। তোর ফোন কি একদম ডেড? হ্যাঁ, কাল রাত থেকেই। ভোরে খেয়াল করলাম, নইলে তো ট্রেনে চার্জ দিতাম। পাওয়ার ব্যাংক শেষ। তুই তো কাল সন্ধ্যে ইয়ারবাডসে চার্জ দিলি, মনে নেই? ও হরি, আমার ফোনে এমনিও একটাও টাওয়ার নেই। কি করবি তাহলে? চা একটু বসি, টোটো ফোটো নিশ্চয়ই আসবে দিকে। পিচ রাস্তার পাশে একটা শ্যাওলা ধরা বাস স্ট্যান্ড রয়েছে। দুটো ঢাউস ট্রলি ব্যাগ, দুটো পিঠের ব্যাগ নিয়ে সেখানে বসলো দুজনে। সেইভাবেই আধ ঘন্টা কেটে গেল। কোনো টোটোর দেখা নেই। সচরাচর এমনটা হয় না। অনুশ্রী ভাইকে জিজ্ঞেস করলো, হাঁটবি? অর্ণব একবার মালপত্রের দিকে তাকিয়ে বলল, এত লাগেজ নিয়ে আর কোনো উপায় তো নেই। দিদা তো কাল ফোন ধরলো না। রানুদিকে আগে থেকে টোটো পাঠানোর কথা বলে রাখলে ভালো হতো। আরো 10 মিনিট অপেক্ষা করার পরেও টোটোর টিকিও দেখা গেল। তখন দুজনে বাধ্য হয়েই লাল সুড়কির রাস্তায় হাঁটা শুরু করল। চারপাশটা থমথম করছে, যেন গোটা গ্রাম কোন এক অজানা আতঙ্কে সিঁটিয়ে আছে। দুই ভাই বোন প্রায় 1 বছর পর গ্রামে ফিরল। তাদের মনে গ্রামের যে ছবিটা উজ্জ্বল হয়ে আছে, তার সঙ্গে এখনকার অবস্থার কোনো মিল নেই। হেমন্ত এসে গেছে। ওদের গ্রামে খুব ধুমধাম করে কালী পুজো হয়। গোটা গ্রামে 1 সপ্তাহ ধরে উৎসব চলে। কিন্তু এখন তার ছিটে ফোঁটাও টের পাওয়া যাচ্ছে না। দূরে মাঠের ওপর দিয়ে একটা লোক হন হন করে বড় রাস্তার দিকে হাঁটছিল। অবশ্য দৌড়চ্ছিল বলাই ঠিক হবে। অর্ণব আর অনুশ্রীর দিকে চোখ পড়তেই সে থমকে দাঁড়াল। গলা তুলে জিজ্ঞেস করল, তোমরা কারা? অর্ণব কিছুটা গলা তুলে বলল, মালতী বসুর নাতি নাতনি। লোকটা ওদের দিকে খানিকক্ষণ তাকিয়ে মরিয়া গলায় বলল, যেওনি যেওনি, ফিরে যাও ফিরে যাও, পালাও, বাঁচতে চাইলে যেওনি। কেন বারণ করলো বোঝাই গেল না। তার আগেই লোকটা রাস্তার দিকে দৌড় লাগাল। অনুশ্রী একটু ভ্যাবাচাকা খেয়ে জিজ্ঞেস করলো, পালাতে বললো কেন বলতো? ছাড় তো, এসব পাত্তা দিস না। আতাল মাতাল হবে, বললে ভর দুপুরে কেউ ধান ক্ষেতের মাঝখান দিয়ে দৌড়ায়? চ চ, পা চালা, এবার অনেকটা যেতে হবে, চ। ওরা কেউই ভাবেনি এতদিন পর গ্রামে ফিরে এই রকম পরিস্থিতিতে পড়বে। অথচ 1 মাস আগে থেকে তারা কতই না পরিকল্পনা করে রেখেছে। অর্ণব আর অনুশ্রী যমজ ভাই বোন, তবে চেহারায় কোনো মিল নেই। অর্ণব লম্বা, গায়ের রং শ্যামলা, কোনো পরিস্থিতিতেই সিরিয়াস হয় না। আর বোন ঠিক উল্টোটা। অনুশ্রীর হাইট মাঝারি, গায়ের রং ফর্সা। ছোট থেকে সে পড়াশোনাটা মন দিয়ে করে। যে কোনো অবস্থায় মাথা ঠান্ডা রাখা
তার একটা মস্ত গুণ, সে বেশ সংবেদনশীল বটে। দুজনকে চট করে ভাই বোন ভাবা মুশকিল, কিন্তু দুজনেই একে অপরকে প্রাণ দিয়ে ভালোবাসে। দুজনের বড় হয়ে ওঠা, পড়াশোনা সব একসঙ্গেই হয়েছে। পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে ওরা মাস্টার্স করতে গিয়েছিল। অর্ণবের বিষয় ইতিহাস আর অনুশ্রী পড়েছে মাইক্রোবায়োলজি। ঠিক এক সপ্তাহ আগে মাস্টার্সের পরীক্ষা শেষ হয়েছে। সেদিন পরীক্ষা দিয়ে ওরা ঘরে ফিরতেই ওদের দিদা ফোন করেছিল। অনেকটা কথা বললে দিদার হাঁপ ধরে, তাও তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, ও দিদি ভাই, পরীক্ষা হলো? অনুশ্রী ফোনটা লাউড স্পিকারে দিল যাতে ভাইও শুনতে পায়। হ্যাঁ গো, তুমি কেমন আছো? প্রেশারের ওষুধ খেয়েছো তো? আরে হ্যাঁ রে বাবা, তুই অত ভাবিস না। তা বলি, লাট সাহেবের কি খবর? সে আছে দিব্যি, ব্যাগপত্র গোছাচ্ছে। অনেক কিছু নিয়ে যেতে হবে না। এবার তো আর চলে আসার গল্প নেই, একদম পার্মানেন্ট রিটার্ন। আয় দিদি ভাই, আয় আয়। তোরা না থাকলে বাড়িটা খা খা করে রে। ঘরে শুধু বুড়ো মানুষ থাকলে ঘরও পুড়িয়ে যায় রে। আয় চলে, তাড়াতাড়ি চলে। এই তো ঠিক এক সপ্তাহ পরেই ফিরছি। তুমি কিন্তু রান্না করে রাখবে। বুবুন বলেই রেখেছে, ভোরে হাওড়া নেমে ও দুপুরে তোমার হাতেরই রান্না খাবে। বৃদ্ধা হেসে উঠলেন। আরো কিছু টুকটাক কথার পর অনুশ্রী ফোন রেখে দিল। অর্ণব দেখল তার বোনের চোখ ছলছল করছে। কাঁধে হাত রেখে সে বলল, ওই আরে কি হয়েছে? অনুশ্রী চোখ দিয়ে টপ টপ করে জল পড়ল। সে ভেজা গলায় বলল, দিদাকে প্রতিবার একা রেখে এত দূরে আসতে ইচ্ছে করে না রে। যতবার বাড়ি যাই ভালো লাগে। বুড়ো মানুষটা সারাদিন একা থাকে, বিপদে আপদে আমরা কিছু করতেও পারবো না। ভাবলেই কেমন মায়া হয়, হয় না বল? অর্ণব তার বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে বাবা, আমাদের কি আসার ইচ্ছে ছিল? দিদাই তো জোর করে পাঠালো। বুলটি আর বুবুনকে বাইরে গিয়ে পড়তেই হবে, ডিগ্রি আনতেই হবে। কে বলেছিল এসব? দিদা কিন্তু যথেষ্ট মডার্ন ভাই, বুড়ির মনের জোর আছে বটে। অত বড় বাড়িতে ঠিক একা থাকে তো, তুই আমি হলে পারতাম না। কথাটা অনুশ্রী ঠিকই বলেছে। বাবা মা খুব ছোটবেলায় মারা যাওয়ার পর দুজন মামার বাড়িতে মানুষ হয়। দাদু বেশি দিন বাঁচেননি। মা চলে যাওয়ার 1 বছরের মাথায় স্ট্রোক হয়েছিল। তারপর সব শেষ। এক মামা ছিলেন, তিনি বিয়ে থা করেননি। 4 বছর আগে কোভিডে মারা যান। সেই থেকে বাড়িতে 3টি মাত্র প্রাণী, অর্ণব, অনুশ্রী আর দিদা। সকাল বিকেল কাজের দিদি রানু দিয়ে এসে টুকটাক কাজকর্ম করে দিয়ে যায়। সেই দিদার ওপর দুজনের যে এত টান থাকবে তাতে আশ্চর্যের কিছু নেই। বোনকে হাসতে দেখে অর্ণব একটু স্বস্তি পেল। আড়মোড়া ভেঙে বলল, ভাই, সবার আগে ফিরে বটাইদার দোকানে 2 বার চা খাবো। এখানে শালা চা খেয়ে জুতি হচ্ছে না। নদীর ধারে বেঞ্চে বসে চা না খেলে ঠিক আমেজ আসে না। ওই চাটা খুব মিস করি রে। ভাই বোনে মিলে 1 সপ্তাহ আগে কত যে পরিকল্পনা করেছিল, কিন্তু আজ এই নির্জন পথে এতটা হাঁটতে হাঁটতে তাদের সমস্ত উৎসাহ মাটি হয়ে গেছে। শেষ বিকেলে তারা নদীর চরে পৌঁছল। দুজনেরই প্রচন্ড খিদে পেয়েছে। কাঁধ দুটো ব্যাগের ভারে টনটন করছে, মনে হচ্ছে হাঁটু থেকে পা যেন খুলে যাবে। নদীর ওপর একটা বাঁশের সাঁকো আছে, সেটা পেরোলেই নারায়ণগঞ্জ। সাঁকোর কাছাকাছি এসে 2 ভাই বোনেই চমকে গেল। সাঁকোর মাঝখানে একটা বড়সড় ফাটল তৈরি হয়েছে। এই গ্রামে ঢোকার এই একটি মাত্র পথ। অনুশ্রী ফাটলটা দেখিয়ে অর্ণবকে বলল, দেখ,
এই জন্যই টোটো ফোটো নেই, রাস্তায় লোকও তো নেই। অর্ণব সায় দিয়ে বলল, কিন্তু ভাঙলোটা কি করে? এখান দিয়ে তো 4 চাকা বা ভারী গাড়ি যায় না। বাইক বা সাইকেল গেলে এরকম হবে কি? কি জানি, যাগে ভাটা চলছে তো, হেঁটেই পেরিয়ে যাই। চ। জুতো খুলে হাতে নিয়ে নিল ওরা। নরম কাদায় সাবধানে হেঁটে দুজনে এপারে এলো। যেখানে সাঁকো শেষ হয়েছে সেখান থেকে খানিক দূরেই পিচ রাস্তা পড়ে। পথের ধারেই বটাইদা চায়ের দোকান। শীত, গ্রীষ্ম, বর্ষা ভোর 5টা থেকে সন্ধে 7টা অবধি সে দোকান খোলা থাকে। কিন্তু আজ কোনো এক আশ্চর্য কারণে সেটাও বন্ধ। কি এমন হলো যে বটাইদাকেও দোকানের ঝাঁপ বন্ধ রাখতে হলো? রাস্তা একেবারে ফাঁকা, কেউ কোথাও নেই। কিছুটা হেঁটে দুজন তাদের মামার বাড়ির সামনে এসে দাঁড়ান। পুরনো আমলের প্রকাণ্ড বনেদি বাড়ি। এই ধরনের অট্টালিকায় লোক না থাকলে ভীষণ খাঁ খাঁ করে। এই বাড়ির ক্ষেত্রেও তাই হয়েছে। ক্লান্ত গলায় অর্ণব চেঁচাল, দিদা, ও দিদা, দিদা। ঘর থেকে কোনো সাড়া এলো না। ও দিদা। অনুশ্রী আর অর্ণব দিদা। একে অপরের দিকে তাকাল। তারপর অনুশ্রী চেঁচাল, রানুদি, দিদা, ও রানুদি, ও দিদা, দরজা দরজাটা খোলো। খোলো, আমরা এসে গেছি তো। এবারেও কোনো সাড়া নেই। কোনো অজানা আতঙ্কে অর্ণব আর অনুশ্রীর মুখ শুকিয়ে গেল। তারা এগিয়ে গিয়ে কাঠের দরজাটা আলতো করে ঠেলল। আর দুজনেই অবাক হয়ে দেখল দরজায় ভেতর থেকে ছিটকিনি লাগানো নেই। রানুদি এই সময় একটু মোবাইলে সিরিয়াল দেখে, দিদা ঘুমোয়। কিন্তু দুজনেই তো দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখে। অর্ণব সাবধানী গলায় বোনকে বলল, বলটি, তুই এখানে একটু দাঁড়া, ব্যাপারটা ভালো ঠেকছে না। আমি একবার দিদার ঘরটা দেখে আসি। একা যাবি? তুই যাবি সঙ্গে? আচ্ছা চ চ, ব্যাগ ফ্যাগ দালান রেখে দে, এগুলো নিয়ে ফালতু টানা হেঁচড়া করে লাভ নেই। চ। নোংরা দালানে ওরা ট্রলি ব্যাগগুলো রাখল। তারপর দুজনে দোতলায় উঠল। এমনিতে বারান্দায় অজস্র পায়রা বসে থাকে, কিন্তু আজ তাদেরও দেখা নেই। সব কোথায় কে জানে। দিদার ঘরের সামনে গিয়ে ওরা দরজায় ধাক্কা দিল। দিদা, ও দিদা, দিদা, দরজাটা খোলো না। ও দিদা। সাড়া নেই। ঠেলতেই এই ঘরের দরজাটাও খুলে গেল। ঘুলঘুলির ফাঁক দিয়ে সামান্য আলো আসছে। সেই আলোতেই দেখা গেল খাটে এক বৃদ্ধা শুয়ে আছেন। অনুশ্রী তড়িঘড়ি ঘরে ঢুকে দিদাকে একটা ঝাঁকুনি দিয়ে বলল, ও দিদা, অবেলায় ঘুমোচ্ছ? শরীর খারাপ নাকি গো? আরে তুমি দেখো কারা এসেছে। অর্ণব পেছন থেকে ডাকল। ও দিদা। তাদের ডাকে দিদা পাশ ফিরলেন। দুই ভাই বোন চমকে উঠল। তাদের দিদার এই কি ভয়ঙ্কর চেহারা হয়েছে। চোখ মুখের চামড়া খুঁচকে গেছে, চুলগুলো পাতলা, দাঁত নখ সব কালো, ঠোঁটে একটা কালচে ভাব, মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। নাতনির হাতের স্পর্শ পেয়ে দিদার চোখ দুটো খুলল। অনুশ্রী দেখল দিদার চোখ দুটো সব থেকে ভয়াবহ, ঘোলাটে, যেন যেন কোনো মানুষ নয়। সেই চোখ কোনো ভিন গ্রহের শয়তানের। অনুশ্রীর বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। দিদা, এই কি দিদা? অর্ণব হতভম্ব। এ তো কোনো মানুষের চেহারা হতে পারে না। যেন সদ্য কেউ কবর থেকে উঠে বিছানায় এসে শুয়েছে। নাতনিকে দেখে বৃদ্ধার মুখে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল।
কুঁচকে যাওয়া চামড়ার হাত দুটো তুলল দিদা, অনুশ্রীর গলা টিপে ধরল। দিদা! সেই হাত সাঁড়াশির মতো কঠিন, নির্মম। অর্ণব হতভম্ব দশা কাটিয়ে দৌড়ে এগিয়ে এলো। কি করছো দিদা? দিদা ছাড়ো, তো বলছি দিদা, দিদা ছাড়ো, দিদা কি করছো তুমি এটা? দিদা, দিদা ছেড়ে দাও, ছেড়ে দাও, তো বুলটি দেখতে পাচ্ছ না দিদা, ওর গলা ছাড়ো, গলা। দিদা, দিদা কি করছো তুমি? ও দিদা, ও দিদা! দিদা! অনুশ্রীও ছটফট করে সেই মুঠো ছাড়ানোর চেষ্টা করছে। সব দিদা ছাড়ো, দিদা লাগছে আমার। দিদা! দুজনের সম্মিলিত চেষ্টায় দিদার হাত আলগা হলো। অনুশ্রী গলায় হাত দিয়ে তখন কাশতে শুরু করেছে। মনে হচ্ছে সে দম আটকে মারা যাবে এক্ষুনি। খাটে একটা ক্যাচ করে শব্দ হলো। দিদা উঠে বসেছেন, যেন বহু বছর কফিনে বন্দি থাকার পর কোনো প্রেতাত্মা উঠে বসেছে। দিদার এই রূপ দেখে অর্ণব আর অনুশ্রী হতভম্ব। তারা যেন পালাতেও ভুলে গেছে। তাদের দিদা এখন যে অবস্থাতেই থাকুন না কেন, তাদের আর স্নেহের চোখে দেখছেন না। তারা এতটাই আশ্চর্য হয়েছে যে এই সহজ সত্যটুকুই তাদের মাথায় ঢোকেনি। দিদা ভয়ঙ্কর চোখে ওদের দিকে তাকালেন, তারপর আস্তে আস্তে খাট থেকে নামতে শুরু করলেন। ঠিক তখনই দুজনেরই হুঁশ ফিরল। খোলা দরজাটা দিয়ে দুই ভাই বোন দৌড় লাগালো বাইরের দিকে। অনুশ্রী গলা ফাটিয়ে চিৎকার করলো, রানুদি! ও রানুদি! যথারীতি কোনো সাড়া নেই। দুজনে ছুটে সিঁড়ির সামনে এসে বুঝতে পারল দিদাও ধীর গতিতে সিঁড়ির দিকেই এগিয়ে আসছেন। খানিকক্ষণ আগেই সূর্য ডুবে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই নামবে ঘুরঘুরটি অন্ধকার। দুজনে কোনো মতে বাড়ির বাইরে বেরোলো। বাইরে তখন অন্ধকার নেমেছে। পুকুরের জল স্থির হয়ে আছে। হঠাৎ পুকুর পাড়ের পাশে কচু পাতা নড়ে উঠল, যেন একটা খচমচ শব্দ শোনা গেল। একটু আগেই যা ঘটেছে তারপর আর বেশি কৌতূহল না দেখানোই ভালো। কিন্তু এখন যে কি করা উচিত সেটা ওরা দুজনেই বুঝতে পারল না। অনুশ্রী তার ভাইকে বলল, ফোনের টর্চটা জ্বেলে দেখতো। ফ্ল্যাশ লাইট জেলে অর্ণব ঝোপের দিকে এগিয়ে গেল। পুকুরের ধারে একটা বড় বেদি আছে। এখন ওটার ওপর আগাছা জন্মে গেছে। সেই বেদিটাতেই এখন রানুদি বসে রয়েছে। সন্ধ্যের আলোয় তার মুখটা অল্প দেখা যাচ্ছে, কিন্তু তাতেই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের হাড় হিম হয়ে যেতে পারে। গত পুজোয় দিদা রানুদিকে একটা নাকছাবি গড়িয়ে দিয়েছিল। সেই নাকছাবিটা ঝিকিয়ে উঠছে। ঠোঁটের পেছনে দুটো ধারালো দাঁত চকচক করছে। রানুদির চোখে ঠিক দিদার মতোই একটা অমানুষিক দৃষ্টি। ফোনের ওই অল্প আলোতেই দেখা গেল রানুদিরও হাতের চামড়া কুঁচকে গেছে, দাঁতে নখে কালো দাগ। ওদের একটা সাদা কালো পায়রা ছিল। রানুদি সেই পায়রাটাকেই হাতের মুঠোর মধ্যে ধরে কাঁচা চিবিয়ে খাচ্ছে। সাদা পালক ছিঁড়ে ছিঁড়ে মাটিতে পড়ছে। হঠাৎ পায়রা চিবোনো বন্ধ হলো। দুই ভাই বোনের দিকে রানুদির চোখ পড়ল। সঙ্গে সঙ্গেই তার চোখে একটা ঝিলিক খেলে গেল। শিকার কাছে এলে শিকারী পশুর চোখে এমন ঝিলিক আসে। বোধহয় রানুদি আরো বড় শিকারের তাল করছে। ওদিকে বিশাল কাঠের দরজাটা খুলে গেল। দিদা বেরিয়ে আসছেন। তার ভয়ঙ্কর দৃষ্টি নাতি নাতনির ওপর স্থির হয়ে আছে। দুই ভাই বোন ভয়ে চিৎকার করে উঠল।
এই দিদা 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 কি আছে দিদা? এই তো আমরা, আরে তুমি চিনতে পারছো না দিদা? আমরা তো দিদা দিদা কোনো দিকে না তাকিয়ে দুজনে প্রাণপণে দৌড় লাগালো। দৌড়ো দৌড়ো থামে, আরে দৌড়ো। দুজনে প্রাণপণে দৌড়তে দৌড়তে বড় রাস্তায় এসে পড়ল। মোবাইলে নেটওয়ার্ক নেই। অনুশ্রী বলল, বুবুন একবার পুলিশে ফোন কর। চার্জ নেই বলটি, ডেড কাল রাতে বললাম না। আমার তো কল যাবে না, পুলিশে জানাতেই হবে বুবুন। কিন্তু পুলিশ আসবে কি করে? দেখলি না ব্রিজটা ভেঙে পড়ে গেছে। হ্যাঁ, একটা শেল্টার দরকার। তোর আর আমার মতো মানুষ যদি থাকে তাদেরও খুঁজে বের করতে হবে। বোনের এই কথাতে অর্ণব শূন্য চোখে তার দিকে তাকালো। তারা দুজনেই বুঝতে পারছে দিদা আর রানুদি তাদের চেনা মানুষগুলো নেই। কিভাবে তারা আগের মতো হবে, আদৌ হবে কিনা তাও জানা নেই। কিন্তু মন থেকে মেনে নিতে অসুবিধে হয়। অর্ণব ক্লান্ত গলায় বলল, কোথায় যাবি এখন? আমার মাথা কাজ করছে না। অনুশ্রী সাড়া দিল না। অনুশ্রী মনে মনে ভাবল কোথায় যাওয়া যায়। পুরনো শ্মশানকালী মন্দিরে যাওয়া যায়, কিন্তু জায়গাটা বেশ দূরে আর খুব দুর্গম। অন্য আর একটা জায়গার কথা মনে পড়ল তার। তাই অনুশ্রী বলল, বুবুন সার্কাস বাড়ি চ। বলার সঙ্গে সঙ্গে অর্ণব রাজি হল। রাস্তায় অন্ধকার নেই। উৎসবের জন্য অনেক আলোর বোর্ড লাগানো হয়েছিল। গাছের গায়ে টিউবলাইট জড়ানো, সেগুলো নেভানো হয়নি। নেভানোর মতো লোকই আর বোধহয় নেই। সেই আলোতেই দুজনে সার্কাস বাড়ির পথে এগোল। আগে এই গ্রামে এক সার্কাস মালিকের বাগান বাড়ি ছিল। অফ সিজনে সেখানে বাঘ সিংহদেরও রাখা হতো। লোকে বলতো সার্কাস বাড়ি বিশাল জায়গা, বড় বড় লম্বা লম্বা খাঁচা ছিল ভেতরে। সার্কাসে বুনো জন্তুদের নিয়ে খেলা দেখানো বন্ধ হতেই বাড়িটাও ফাঁকা হয়ে গেল। সার্কাস বাড়ির ভেতরে বেশ কয়েকটা সোলার আলো জ্বলে। গ্রামবাসীরা এই দিকটা এড়িয়ে চলে বলেই বোধহয় এই উৎসবেও এই দিকে তেমন আলো লাগানো হয়নি। ওরা সার্কাস বাড়ির লোহার দরজার সামনে এসে দাঁড়ালো। অনুশ্রী বলল, আগেই ঢুকিস না বুবুন, একবার ভেতরটা দেখ। অনুশ্রীর ফোনের চার্জ কমে এসেছে। তাতেও অর্ণব ফ্ল্যাশ লাইটটা জেলে ভেতরে উঁকি মারল। কেউ কোথাও নেই। হঠাৎ দূরে মাঠের দিক থেকে শোনা গেল একটা জান্তব চিৎকার। সে চিৎকার কোনো মানুষের নয়, অনেক দূর থেকে কারা যেন এগিয়ে আসছে। বাতাসে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। তাদেরই কেউ একজন রক্ত জল করা চিৎকারটা করল। অনুশ্রী আর অর্ণবের গায়ে যেন কেউ গজাল পুঁতে দিয়েছে। ওদের আর সেখান থেকে নড়বার ক্ষমতা নেই। এরা যে তাদেরই গ্রামের লোক, তাদেরই চেনা মানুষ, তা নিয়ে দুজনেরই কোনো সন্দেহ নেই। অন্ধকারে তাদের চোখ কুকুর বিড়ালের মতো জ্বলছে, সেই চোখে মায়া নেই। অনুশ্রী চাপা গলায় অর্ণবকে বলল, এই ভেতরে ঢোক, ভেতরে ঢোক। কিন্তু ভেতরটা না থেকে বুবুন, এখানে দাঁড়ালে এদের হাতে মারা পড়বো, ভেতরে ঢোক। মরচে পড়া গ্রিলটা ঠেলে দুজনে ঢুকলো ভেতরে। উত্তেজনায় বুক কাঁপছে। অর্ণব ভেতর থেকে জং ধরা শেকলটা আটকে দিল। সার্কাস বাড়ির ভেতরে দু একটা সোলার আলো জ্বললেও মোটের ওপর জায়গাটা অন্ধকার। ওরা টর্চের ফ্ল্যাশ লাইট জেলে এগোতে লাগলো। অনুশ্রী বুঝল আর কিছুক্ষণ পরেই ফোনটা সুইচ অফ হয়ে যাবে।
দু এক জায়গায় মানুষের বসার জন্য ছাউনি করা আছে। সেই রকম একটা ছাউনির দিকে আলো ফেলতেই অনুশ্রী এতটাই চমকে উঠল যে হাত থেকে আরেকটু হলেই ফোনটা পড়ে যেত। অর্ণবও চমকে উঠল, তবে সেই আগে সামলে নিল। চাপা গলায় বোনকে বলল, মানুষ না হলে কথা বলতো না। দুজনে এগিয়ে গিয়ে দেখল শেডের তলায় জড়সড় হয়ে বসে তাদের গ্রামের সিধুদা আর তার বউ পারুলদি। দুজনেরই মুখ ভয়ে সাদা হয়ে গেছে। মুখে আলো পড়তে তাদের চোখ মুচকে গেল। সিধুদা সর্দি বসা ঘড় ঘড়ে গলায় বলে উঠল, কে তোমরা? কে তোমরা? অর্ণব আর অনুশ্রী এতক্ষণ পর কোনো জ্যান্ত মানুষ দেখে যেন প্রাণ ফিরে পেল। অর্ণব দৌড়ে গিয়ে সিধুদার হাতটা ধরে বলল, সিধুদা, আমরা বুলটি আর বুবুন, তোমরা ঠিক আছো? পারুলদির অবস্থাও ভালো নয়। অনুশ্রীকে দেখেই পারুলদি কেঁদে ফেলল। হঠাৎ সিধুদা সাবধান হয়ে বলল, তোদের কামড়ায়নি তো? কামড়াবে? কারা কামড়াবে? সিধুদা একবার আশপাশ তাকিয়ে নিয়ে ফিস ফিস করে বলল, আচ্ছা, ওরা বাইরে যারা ঘুরছে। না না, কামড়ায়নি, না কামড়ায়নি। সামান্য সোলার আলো এসে পড়েছে। ওই অল্প আলোতেই সিধুদা অর্ণব আর অনুশ্রীর হাত পা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অবশেষে তার সন্দেহ দূর হল। দুজনেরই ভীষণ তেষ্টা পেয়েছে। একটু জলের ব্যবস্থা করতে হবে, না হলে বাইরের জীবগুলোর থেকে বেঁচে গেলেও পিপাসাতেই ওরা মরে যাবে হয়তো। অর্ণব বলল, বুলটি, তুই ওদের কাছে বস, আমি কালীতলা টিউবওয়েলটা থেকে একটু জল ভরে আনি। কথাটা বলতেই অনুশ্রী খারিজ করে দিল। বলল, তুই খেপেছিস? এখন একা একা বাইরে বেরোবি? দেখছিস না বাইরে কারা ঘুরে বেড়াচ্ছে? অর্ণব বুঝল এই সময় বোনের এই চিন্তাটা হওয়া স্বাভাবিক, কিন্তু সেই জীবগুলোর কয়েকটা দুর্বলতা বুঝতে পেরেছে। তাই বোনকে শান্ত গলায় এসে বলল, ভেবে দেখ বুলটি, এরা কি আমাদের পেছনে দৌড়েছিল? না তো। তার মানে এরা দৌড়তে পারে না, গেট খুলে ঢুকতেও পারেনি। ওদের ব্রেন কাজ করে না, না হলে ভেতরে ঢুকে আসতো ঠিক। তুই চিন্তা করিস না, সেরকম হলে আমি চারদিক না দেখে ছুটবো, কিন্তু জল আনতেই হবে, নাহলে এই ঘরের ভেতরে তেষ্টাতেই মরে যাব। অর্ণব যুক্তি দিয়ে কথা বলল বলেই বোধহয় অনুশ্রী একটু শান্ত হল। অর্ণব জল আনতে বেরিয়ে গেল। পারুলদি আর সিধুদা কিছুক্ষণ তাকিয়ে রইল। সিধুদার বাঁ পা হাঁটুর তলা থেকে অচল, ক্রাচ নিয়ে চলাফেরা করে। পালাতে পারেনি বলেই বোধহয় এই সার্কাস বাড়িতে লুকিয়ে আছে। অনুশ্রী জিজ্ঞেস করল, কি ব্যাপার বলো তো? কি হয়েছে গোটা গ্রামে? সিধুদা শূন্য চোখে কিছুক্ষণ মেঝের দিকে তাকিয়ে রইল, যেন ভয়ঙ্কর কোনো দুঃস্বপ্ন ফিরে দেখবার জন্য মনে মনে তৈরি হচ্ছে। তারপর সেই সর্দি বসা ঘড় ঘড়ে গলায় বলল, 3 দিন আগে রায়দের ছোট মেয়েটার আশীর্বাদ ছিল। গত সপ্তাহে শ্মশান কালী পুজো হয়েছে, তার উপর গাঁয়ের জমিদার বাড়ির ছোট মেয়ের আশীর্বাদ। গোটা গ্রামে কয়েকদিন ধরে হইচই চলেছে। আশীর্বাদে সবার নিমন্ত্রণ ছিল, আমারও ছিল। আমার ভাইরাল হয়েছিল কদিন আগে, শরীরটা ভালো ঠিক ছিল না, তা আমি যেতে পারিনি গো। বিশাল আয়োজন করেছিল। প্রতাপগঞ্জের ভেড়ির মালিক রোহন সাঁতরা ওই মাছ ফাজ দিয়েছিল, মিষ্টি ফিষ্টি দিয়েছিল, আর একটা বড় দোকান। সব মিলিয়ে একেবারে বিশাল ব্যাপার। আমার বাড়ির দোতলার বারান্দা থেকে তো ওদের উঠোনটা দেখা যায়। দেখলাম দুপুরে পুরো গাঁয়ের লোক নেমন্তন্ন খেতে এলো। হই হই হলো, বাজনা ফাজনা বাজলো। তারপর বিকেলের মধ্যে সবাই বাড়ি চলে গেল। কিন্তু
বিকেলের পর থেকেই বাড়িটা কেমন যেন পাল্টে যেতে শুরু করলো। লোকজনের চিৎকার চেঁচামেচি শুনতে পেলুম। রাত্রির দিকে একটা অ্যাম্বুলেন্সও এলো। কে বলবে এই বাড়িতে দুপুরে একটা উৎসব ছিল। লোকজন কান্নাকাটি করতেছে। অ্যাম্বুলেন্সটাও বেড়ে গেল। তারপর কি হলো সিধুদা? সেই যে অ্যাম্বুলেন্সটা বেড়ে গেল, তারপর ওই বাড়িতে সে রাত্রে আর কেউ ফেরেনি। রাত্রির দিকে ঘুম আসছিল না বলে বারান্দায় বিড়ি টানতে বেরিয়েছি। দেখি কি রায়দের গিন্নিমা হলুদ আলো জেলে চুপ করে জানলায় দাঁড়িয়ে আছেন, জঙ্গলের দিকে চেয়ে আছেন। যতদূর মনে পড়ে চুলগুলো খুব এলোমেলো ছিল। অল্প আলোতে ভুলও দেখে থাকতে পারি অবশ্যই। ভাবলাম বাড়িতে অসুখ বিসুখ হয়েছে, মন মেজাজ বুঝি ভালো নেই। মিনিট কয়েক পর দেখি গিন্নিমা উঠোন দিয়ে বেরোচ্ছেন, খুব ধীরে ধীরে হাঁটছেন। ঠিক সিংহ দুয়ারটা পেরোনোর আগে একটা চিৎকার করলেন। শুনলে ভয়ে রক্ত জল হয়ে যায়। তারপর আস্তে আস্তে দরজা দিয়ে বেরিয়ে গেলেন। আর এরপর আর কোনো সাড়া শব্দ পায়নি। শুধু বহুবার একটা ছাগলের ডাক শুনেছিলাম। একটা সময় পর সেই ছাগলটাও নিতিয়ে গেল। আমি অত রাতে আর নিচে নেমে দেখতে পারিনি, কিন্তু বুঝেছি কিছু একটা গড়বড় হয়েছে। পুরোটা শুনে অনুশ্রী একটু অবাক হলো। জিজ্ঞেস করলো, পারুলদি কোথায় ছিলে? তুমি তখন বাড়ি ছিলে না? আমার বোনের বাচ্চা হবে বলে আমি তো বাপের বাড়ি গেছিলাম। ফিরেছি তো আজ ভোরে, জানি না এসব। আজ ফিরে দেখি গোটা গ্রামে কেউ কোথাও নেই, আমার বাড়ি ফাঁকা। তারপর খুঁজতে খুঁজতে দেখি ও এখানে এসে লুকিয়ে আছে। সিধুদা বলে চলল, সমস্যাটা হলো ওই আশীর্বাদের পর দিন থেকেই পারুল ছিল না বলে একটা ছেলে আমার দেখাশোনা করত। সকালে আসতো আর সন্ধে নাগাদ বাড়ি চলে যেত। সেই দিন সে ছেলেটা এলো না। সারা সকাল বসে রইল, কখন আসে। সন্ধ্যের সময় একটু বারান্দায় গেছি, শুনলাম নিচ থেকে কে যেন উঠে আসছে। ঘটাং করে আংটাটা খুলল। আমি ডাকলুম, কোনো সাড়া শব্দ পেলুম না। নির্জন বাড়ি, চোরের নেওয়ার মতো বিশেষ কিছুই নেই, কিন্তু যখন তখন করলে তো মুশকিল। পাশের বাড়িতে তো সকাল থেকেই কারুর দেখা নেই, ডাকলেও কারু সাড়া পাবো না। আবার ডাকলুম, এবার স্পষ্ট শুনতে পেলুম সিঁড়ির কাঠের দরজাটা হাট করে খুলে গেল। 0 ওয়াটের হলুদ আলোতে দেখতে পেলুম পরাণ উঠে আসছে। কিন্তু যে ছেলেটা আমার দেখাশোনা করে সে নয়। এর চোখে মুখে অদ্ভুত হিংস্রতা, নাকে ভক করে একটা পচা ব্যবসা গন্ধ এলো, যেন একটা মরা মানুষ উঠে আসছে। অনুশ্রী লক্ষ্য করল, বলতে বলতে সিধুদা এই হেমন্তেও কেমন ঘেমে উঠেছে। সিধুদার গলা ভারী হয়ে এলো। সে বলতে লাগলো, আমি ভয় গলা ফাটিয়ে চেঁচিয়ে ওকে এক ধাক্কা মেরে নেমে এসেছি। পেছনে আওয়াজ হতেই বুঝলুম ছেলেটা সিঁড়ি থেকে সপাটে আছাড় খেয়ে পড়ল। কিন্তু তাতে তার কোনো বিকার নেই গো, মাথা ফেটে রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু তাও সে আমার দিকে এগিয়ে আসছে। আমি কোনো মতে গেটে তালা দিলুম। আমার তখন ভয় প্রাণটা কেমন করছে, খালি মনে হচ্ছে কি দেখলুম।
এই খোঁড়া পাই যতটা সম্ভব জোরে হেঁটে ওই টোটো স্ট্যান্ডে এসে দেখি স্ট্যান্ডটাও খালি। এত রাতে তো কোনোভাবেই আর বাস রাস্তায় যাওয়া সম্ভব নয়, তাই এখানে লুকিয়ে আছি। কাল সকালে এক ফাঁকে বাড়ি গিয়ে একটু জল আর কিছু খাবার এনে রেখেছিল। জানতো আজ ভোরে পারুল আসবে, ও এলেই তারপর না হয় কিছু একটা ভাবা যাবে। ভাগ্যিস ওদের কেউ আমাকে রাস্তায় দেখতে পাইনি, নইলে হয়তো আজ আমি ওদের মতো। সিধুদার কথা শেষ হলো না, কিন্তু পালাতে না পারলে যে কি হতো তা ওরা এখন ভালোভাবেই বুঝতে পেরেছে। কালীতলা চত্বরটা বেশ নির্জন, এমনিতেই এদিকে লোক আসে না, তার উপর এখন তো আর কথাই নেই। অর্ণব টিউবওয়েল থেকে বোতলে জল ভরে নিল, খানিকটা জল খেয়েও নিল। এতক্ষণ পর যেন ধড়ে প্রাণ ফিরে। চারপাশে বিপদের গন্ধ বলেই মস্তিষ্ক বেশ সজাগ হয়ে আছে। ঝোপঝাড়ে সামান্য শব্দ হলেও মন চমকে উঠছে। হঠাৎ পুকুরের ঘাট থেকে একটা ফোঁপানির শব্দ ভেসে এল। আকাশে চাঁদ নেই, অজস্র তারা ফুটে আছে। এই পুকুর ঘাটটা আর ব্যবহার হয় না, পানা জমে আছে। ঘাট থেকে কিছুটা দূরে একটা ভাঙাচোরা ল্যাম্প পোস্ট আছে, সেখান থেকে হলদে আলোয় চারপাশটা সামান্য দেখা যাচ্ছে। কিন্তু ঘাটের শ্যাওলা ধরা সিঁড়িতে বসে কে কান্নাকাটি করছে তা ঠিক ঠাহর করা যাচ্ছে না। মেয়েলি কান্নার আওয়াজ। অর্ণব গলা তুলে জিজ্ঞেস করলো, কেউ আছেন? যে কোনো সুস্থ মানুষ জানে গ্রামের কোনো বউ সন্ধ্যের অন্ধকারে পুকুর ঘাটে একা বসে থাকবে না, বিশেষ করে এই পরিস্থিতিতে তো আরোই নয়। কিন্তু যেভাবে মাংসাশী ফুল একটা পোকাকে পাগল করে দেয়, এই ফোঁপানির শব্দ কানে আসতেও অর্ণবেরও ঠিক একই দশা হলো। সে আবার গলা তুলে বলল, ভয় নেই, আমি মানুষ। আপনি কি একা আছেন? তার মনে হলো এই বউটির সাহায্য প্রয়োজন। একা একা এই ঘাটে বসে কাঁদছে যখন, নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছে। অর্ণব এতটাই বিবশের মতো এগোতে শুরু করলো যে সে খেয়ালও করল না বোতলের ছিপিটা আটকানো হয়নি। ফোনের ফ্ল্যাশের সামান্য আলোয় দেখা গেল আটপৌড়ে শাড়ি পরা একটি বউ পুকুরের দিকে মুখ করে বসে আছে। কান্নার দমকে তার কাঁধের দুপাশ কেঁপে উঠছে। পুকুর থেকে একটা দুর্গন্ধ ভেসে আসছে। অর্ণবের এতেও সন্দেহ হলো না। তার মনে হলো পুকুর ঘাটে তো হামেশাই বেজি কিংবা গোসাপ মরে পড়ে থাকে, তাদেরই মৃতদেহ হেজে গিয়ে হয়তো পচা গন্ধ ছড়াচ্ছে। অর্ণব কাছে গিয়ে সামান্য গলা খাঁকড়াল। বলছি, শুনছেন? কোনো উত্তর এলো না। অর্ণব আরেকটু ঝুঁকে বলল, আমি ওদের মতো নই। আপনি এখানে একা একা বসে থাকবেন না, বিপদ হতে পারে। বউটি কোনো সাড়া না দিয়ে ধীরে ধীরে ঘাটটা ঘোরালো। অর্ণব আচমকা লক্ষ্য করল সাঁড়াশির মতো ডান হাতটা বাড়িয়ে সে অর্ণবের কবজিটা চেপে ধরেছে। সেই সামান্য আলোতেই দেখা গেল বউটির চোখ মরা মাছের মতো ঘোলা। তার মুখে চোখে তীব্র যন্ত্রণা আর ক্রোধের ছাপ। দাঁত নখে কালো দাগ, ঠিক যেভাবে দিদাকে দেখেছিল ওরা তেমনি। মনে হচ্ছে পুকুরে অনেক দিন মৃতদেহ পড়ে থাকার পর হঠাৎ যদি সে বেঁচে ওঠে, তাকে ঠিক এইরকমই ভয়ঙ্কর দেখতে লাগবে। অর্ণবের দিকে তাকিয়ে বউটা হাঁ করল। তার ধারালো দাঁত ঝিকিয়ে উঠল।
হঠাৎ অর্ণবের হাতটা সে নিজের দিকে টেনে নিল। উদ্দেশ্য স্পষ্ট, কামড় বসাবে। সেই কামড় যে মরণ কামড় তা নিয়ে অর্ণবের মনে বিন্দুমাত্র সন্দেহ নেই। অর্ণব প্রাণপণ চিৎকার করে ছটফট করে উঠতেই জলের বোতল থেকে খানিকটা জল চলকে সেই মহিলার মুখে পড়ল। আর ঘটল এক আশ্চর্য ঘটনা। বোতল থেকে জল পড়তেই বউটির মুখ পুড়ে গিয়ে ধোঁয়া বেরোতে শুরু করল। আর সেই জ্বালায় বুক ফাটা চিৎকার করে উঠল বউটা। কোন সুস্থ মানুষ সেই চিৎকার শুনে আর দাঁড়িয়ে থাকতে পারে না। দু হাতে মুখ ঢেকে চিৎকার করতে করতে বউটা মাটিতে লুটিয়ে পড়ল। কাটা পাঁঠার মতো ছটফট করতে লাগলো যেন। অর্ণব এতক্ষণ যেন নেশার ঘরে ছিল। চোখের সামনে বউটিকে লুটিয়ে পড়ে এইভাবে চিৎকার করতে দেখে তার ঘোর কেটে গেল। সে জলের বোতলটা নিয়ে দৌড় লাগালো। অনেকক্ষণ হয়ে গেল, অর্ণব ফিরছে না দেখে অনুশ্রীর মনে কু ডাকল। কিন্তু এগিয়ে গিয়ে দেখার প্রশ্নই ওঠে না। এই দুটো মানুষকে এই অবস্থায় ফেলে রেখে যাওয়া যাবে না। পাশাপাশি তার মনে এই ঘটনা থেকে বাঁচারও একটা হালকা আশা উঁকি দিয়েছে। সে পারুল দিকে জিজ্ঞেস করল, তুমি সিধুদাকে নিয়ে পালাওনি কেন? কিভাবে পালাবো? যখন মানুষটার সন্ধান পেলাম তখনই তো বেলা গড়িয়ে গেছে। কোথাও গাড়ি ঘোড়া নেই, থানায় নম্বর লাগছে না। ওরাই ব্রিজ ভেঙেছে কিনা তাও তো জানি না। এই মানুষটাকে নিয়ে 12-13 কিলোমিটার পথ যেতে যেতে তো রাত্রির হয়ে যাবে। আর রাত্রিরে জঙ্গলের পথ ধরে কিভাবে যাব বলো? এই মানুষটার সঙ্গে থাকবো ফোন করে নিয়েছি সেই বিয়ের রাত্রিরে। এখন একে ছেড়ে গেলে আমার কি ধম্মে সইবে? পারুলদির গলা কেন বুঝে আসছে অনুশ্রী স্পষ্ট বুঝতে পারল। তার মাথায় এবার ছবিটা পরিষ্কার হতে শুরু করেছে। মাস্টার্সের শেষ বছরে নিজের পেপার পড়ার জন্য তাকে বিভিন্ন সেমিনারে যেতে হয়েছিল। কেরালায় এক মগজ খেকো অ্যামিবার সন্ধান পাওয়া গেছে। জলে থাকে। সেই জলে মানুষ স্নান করতে নামলে নাকি নাক দিয়ে ঢুকে মস্তিষ্কে সমস্যা সৃষ্টি করে। মানুষটি নানাভাবে ভুগতে ভুগতে মারা যায়। এই অ্যামিবার ভেরিয়েন্ট নিয়েই তার আগ্রহ। সরাসরি না হলেও পরোক্ষভাবে এই সংক্রমণ কিভাবে ছড়াতে পারে, পরিষ্কার জল ব্যবহার করে কিভাবে এর মোকাবিলা করা যায়, এর ওষুধ কি হতে পারে, তাই নিয়েই তার গবেষণা। নিজের পড়াশোনা প্রশিক্ষণ কাজে লাগিয়ে সে অঙ্ক মেলাতে শুরু করল। শুধু কয়েকটা যোগসূত্র পাওয়া বাকি। তার গবেষণার প্রয়োজনে সে যখন বাংলার কিছু জায়গা নিয়ে খোঁজাখুঁজি করছে, প্রতাপগঞ্জের কয়েকটা ভেড়ির কথা উঠে এসেছিল বটে। সে জিজ্ঞেস করল, প্রতাপগঞ্জের ভেড়ি নিয়ে কি সব ঝামেলাঝাটি হয়েছিল না? কিন্তু সে তো বেশ পুরনো ব্যাপার। ভেড়ির পাশে একখানা কারখানা তৈরি হয়েছিল। জঞ্জাল এসে ওই ভেড়ির পাশের খালটায় গিয়ে মিশত, মাছ ফাছ মরে যেত। এই নিয়ে মাঝখানে খুব ক্যাঁচাল হয়েছিল বটে, কিন্তু তারপর ব্যাপারটা থিতিয়ে যায়। এর মধ্যে কোনো ঝামেলা ঝাঁটি হয়েছে বলে তো শুনিনি। অবশ্যই প্রতাপগঞ্জে তো প্রচুর ভেড়ি। রোহনের নিজেরই তো কত ভেড়ি। ও তো রায়দের কিরম একটা আত্মীয় হয়, তাই মাছ ফাছ এদিকে পাচার করে দিয়েছে। রায়দেরও খরচ বাঁচল, আর রোহনেরও ওই ফালতু মাছগুলোর একটা ইল্লে হয়ে গেল। পুরো ছবিটা বুঝে নিতে অনুশ্রীর অসুবিধে হলো না। সে স্পষ্ট বুঝতে পারল কারখানা থেকে
কোনোভাবে দূষিত জঞ্জাল এসে ভেড়ির জলে মিশেছে। মাছগুলো এখন আর মরছে না বটে, কিন্তু তাদের শরীরের হালচাল ভেতর থেকে পাল্টে গেছে। মানুষ সেই মাছ খেলে তার মস্তিষ্কের গঠন পাল্টে যাচ্ছে, আর মানুষ জম্বিতে পরিণত হচ্ছে। বেঁচে থাকার জন্যই তাকে কাঁচা মাছ খেতে হচ্ছে, আর কামড়ে অন্য মানুষকে সংক্রমিত করতে হচ্ছে। রায়েদের উৎসবে প্রতাপগঞ্জের ভেড়ির মাছ খাওয়ানো হয়েছিল, তাই যারা সেই মাছ খেয়েছে তারা সরাসরি সেই রোগে আক্রান্ত হয়েছে। যারা খায়নি তারা বাকিদের আক্রমণে সংক্রামিত হয়েছে। এই ধরনের সংক্রমণ মানুষ থেকে মানুষে ছড়ায় এমন নজির আগে ছিল না, কিন্তু এটা একটা নতুন ধরনের সংক্রমণ। এই ভূত প্রেতের ব্যাপার নয়। আমেরিকায় যে ধরনের সিনেমা দেখা যায়, এ পুরো তারই বাস্তবায়ন। জম্বিদের আক্রমণ। এদের ইমোশন নেই, কগনিটিভ স্কিলস আছে কিনা তাও বিচার্য ব্যাপার। ব্যথা বেদনার অনুভূতিগুলো কিছুটা ফিকে, নইলে পরাণ মাথা ফেটে যাওয়াতে ব্যথা পেত। অনুশ্রীর বৈজ্ঞানিক মস্তিষ্ক দ্রুত অঙ্কগুলো মেলাতে থাকে। সে বলে, দেখো সিধুদা পারুলদি, আমি নিশ্চিত এরাই ব্রিজ ভেঙে দিয়েছে। কিভাবে ভেঙেছে তা অবশ্য বলতে পারবো না, কিন্তু এরাই ভেঙেছে তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তাই এদের পুরোপুরি ব্রেন ডেড বলা যাবে না। কিসে কি হয় সে ব্যাপারগুলো এরা জানে। এরা এক ধরনের বিবর্তনের পর্যায়ে আছে, মানুষকে জম্বিতে এই নতুন সংক্রমণ পরিণত করছে। ভেবে দেখো, এরা ব্রিজটা ভাঙলো কেন? পারুলদি কিছুটা ভেবে বলল, তার মানে এরা মানুষকে নদী পেরোতে দিতে চায় না, বাইরের কাউকেও এই গ্রামে ঢুকতে দিতে চায় না। একদম ঠিক। তার মানে এরা নিজেরা নদী পেরোতে পারবে না, তাই মানুষও যাতে পালাতে না পারে সেটার ব্যবস্থা করছে। নদীর জল স্বচ্ছ, কারণ এখনও এই নদীতে দূষণের ছোঁয়া লাগেনি। পরিষ্কার জলে এই ধরনের সংক্রমণ তৈরি হতে পারে না। মানে মানে হ্যাঁ, এরা পরিষ্কার জলকে ভয় পায়। সিধুদা চোখ বড় বড় করে বলে ওঠে, এটা তুই ঠিক বলেছিস তো? অনুশ্রী বলে চলল, তোমাদের কথা থেকেই বুঝতে পারছি এরা দিনের আলোয় বেরোয় না। আমরা দিনের বেলায় অতটা রাস্তা হেঁটে এলাম, এদের কাউকে দেখতে পাইনি। সন্ধ্যের পরেই দিদার ঘুম ভাঙল। রানুদিও সূর্য ডোবার পরেই বেরিয়েছে। পরাণ নামের ছেলেটিও তোমাদের বাড়ির সন্ধ্যের সময়ই এসেছিল। তার মানে জলকে ভয় পাওয়ার পাশাপাশি এরা সূর্যের আলোও সহ্য করতে পারে না। এই সংক্রমণের বীজ জলের গভীরে থাকে, সেখানে সূর্যের আলো পৌঁছতে কখনোই পারে না। হ্যাঁ, তাই এদের এত ভয়। এরা দুজন আসার আগে অবধি সিধুদা আর পারুলদি বাঁচার কোনো পথই দেখতে পায়নি, কিন্তু এখন তারা নতুন আশা পেয়েছে। সিধুদা বলল, আরে বলটি, সবই তো বুঝলাম, কিন্তু এরা সার্কাস বাড়িতে ঢুকতে পারেনি কেন? ভুবন সামান্য ভুল বুঝেছিল। ওরা গেট খুলতে পারে না তা নয়, চাইলেই গেট খুলে ভেতরে ঢুকে আসতে পারে। কিন্তু সার্কাস বাড়িতে ইলেকট্রিক নয়, সোলার ল্যাম্প জ্বলছে। সূর্যের আলো ডিরেক্ট না হলেও প্যাসিভ তো, তাই এরা এখানে ঢুকতে পারেনি। বাঁচার উপায় আছে? অনুশ্রীর মাথায় দ্রুত বাঁচার একটা উপায় খেলা করে গেল। 7-5 ভাবতে ভাবতেই সার্কাস বাড়ির ফটকটা সশব্দে খুলে গেল। হাঁচড় পাঁচড় করতে করতে অর্ণব ঢুকল। তার কথা জড়িয়ে যাচ্ছে। এখনো সে ওই ভয়ঙ্কর দৃশ্যের ধাক্কা সামলে উঠতে পারেনি। এগিয়ে এসে জলের বোতলটা অনুশ্রীর হাতে দিয়ে হাঁপাতে হাঁপাতে সে বলল, ওই ওই রায়দের ঘাটে দেখলাম, কিন্তু গায়ে টিউবওয়েলের জল ভর্তি। কথা শেষ না করতেই হাত তুলে তাকে থামালো অনুশ্রী।
পুরো বিষয়টা তাকে আর শুনতে হবে না। তার কাছে এখন পুরোটাই জলের মতো পরিষ্কার। ভাইকে ধাতস্থ করতে করতে সে বলল, ভুবন, এই জলই আমাদের বাঁচিয়ে দেবে। আমরা সবাই অল্প অল্প করে খেয়ে বেশি জলটা বাঁচিয়ে রাখবো। ঠিক যতটুকু না হলেই নয়, ততটুকুই জল খাও সবাই। এই বোতলটাই আমাদের একমাত্র ওষুধ। আর একটু সময় যাক, শেষ রাতে আমাদের বেরোতেই হবে। সিধুদা, পারুলদি, উঠতে পারবে তো? তিনজনেই তার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটা কি বলছে তা সিধুদা আর পারুলদি পুরোপুরি বুঝতে পারছে না, কিন্তু তার গলায় এমন বিশ্বাস যে তাকে অগ্রাহ্য করা যায় না। শেষ রাতে জলের বোতল হাতে নিয়ে সার্কাস বাড়ি থেকে চারজনে বেরোল। নির্জন নিঝুম রাত। আকাশ থেকে অন্ধকার নেমে এসে যেন সমস্ত জীবিত মানুষদের গিলে খেতে চাইছে। আকাশে অজস্র তারা। নিকষ অন্ধকার রাস্তার দুপাশে ঘন জঙ্গল। সেখান থেকেও যেন চারজনের ওপর অসংখ্য চোখ নজর রাখছে। অজানা আতঙ্কে চারজনেরই গা শিউরে উঠছে। একটু বাদেই ভোর হবে, তাই আকাশ এখন সবচেয়ে বেশি অন্ধকার। চারজনে নদীর দিকে হাঁটছে। যে কোনো কারণেই হোক, বাঁধের রাস্তায় এখনো তারা ওই জীবগুলোর সামনে পড়েনি। কিন্তু বটাইদার চায়ের দোকানের সামনে আসতেই দেখা গেল দূর থেকে ধীর পায়ে এগিয়ে আসছে একটা কালো ছায়া। আতঙ্কে সকলেরই বুক শুকিয়ে গেল। চাপা গলায় অনুশ্রী বলল, ওদিকে তাকিও না, বালির ওপর নামতে হবে। পা চালাও সবাই। ছায়াটা বাঁধের রাস্তা ধরে এগিয়ে আসছে। চায়ের দোকান থেকে নিচে নামতে যাবে এমন সময় পেছন থেকে আবার সেই হাড় হিম করা চিৎকার শোনা গেল। চারজন পেছন ফিরে দেখল সেই জম্বিদের একটা গোটা দঙ্গল তাদের দিকেই এগিয়ে আসছে। আর সামনে থেকে যে ছায়ামূর্তিটা এগিয়ে আসছিল সে আর কেউ নয়, অনুশ্রী অর্ণবের দিদা। অর্ণব আতঙ্কে কাঁপা কাঁপা গলায় বলল, উল্টি দিদা এগিয়ে আসছে। অনুশ্রীরও পা কাঁপছে। সে যা পরিকল্পনা করেছে সেটা ব্যর্থ হলে এদের মতো হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তবুও সে গলায় জোর এনে বলল, তাকাস না ওইদিকে, সোজা সিঁড়ি দিয়ে নাম। ঠিক যেভাবে দিদা কুজো হয়ে হাঁটতেন তেমন ভাবেই ছায়ামূর্তিটা এগিয়ে আসছে। চারজনের কাছেই নদীর চরে নেমে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সিধুদার পক্ষে দ্রুত সিঁড়ি দিয়ে নেমে যাওয়া অসম্ভব, তাই ওকে সাবধানে নামিয়ে তিনজনে বালির চরে নেমে পড়ল। পূব আকাশ ফর্সা হতে শুরু করেছে। দেখা গেল ওই জম্বিগুলো সিঁড়ি দিয়ে নেমে আসছে। বালির চরে চারজনকে ধীরে ধীরে তারা ঘিরে ফেলছে। এই ভোরের আলোয় তাদের চেহারাগুলো প্রথমবার ভালো করে দেখা গেল। প্রত্যেকের গা হড়হড়ে, যেরকম মাছেদের হয়। তাদের চোখও মরা মাছের মতো খোলা, গা থেকে ভক ভক করে দুর্গন্ধ ছড়াচ্ছে। থেকে থেকে মুখ খুললেই দাঁতগুলো ঝিকিয়ে উঠছে। হাত পায়ের নখ দাঁতে বিস্তর ময়লা জমে আছে। সিধুদা আর পারুলদির মুখ আতঙ্কে সাদা হয়ে গেছে। অনুশ্রী জানে মুহূর্তের ভুলেই সর্বনাশ হয়ে যেতে পারে। ভাইকে সে চাপা গলায় বলল, বোতলটা রেডি রাখ। আমি বললেই ওদের দিকে বোতল থেকে জল ছুড়বি। ওদের পালানোর সুযোগ দেওয়া যাবে না। ধীরে ধীরে পিছিয়ে ওরা নদীতে হাঁটু জলে গিয়ে দাঁড়াল। সিধুদার খুবই কষ্ট হচ্ছে। ক্রাচটা ভিজে বালিতে গেঁথে যাচ্ছে, কিন্তু উপায় নেই। ওরা কাছে এগিয়ে ঠিক জলের ধারটায় দাঁড়াল।
ওরা নিজেরা নদীতে নামল। অর্ণব আর অনুশ্রী বুঝল এই মোক্ষম সুযোগ। অনুশ্রী চোখের ইশারা করতেই জলের বোতলটা নিয়ে অর্ণব একের পর এক জম্বির গায়ে মুখে জল ছুঁড়তে শুরু করল, আর তাতেই কাজ হলো। বুক ফাটা মরণ চিৎকার ছেড়ে এক একজন পুড়ে যেতে শুরু করলো। এদের কেউ কেউ তাদের ছোটবেলার বন্ধু, কাউকে তারা কাকু বলে ডাকত, কেউ প্রতি বছর জন্মদিনে আশীর্বাদ করতে। কিন্তু এখন এরা প্রত্যেকেই জম্বিতে পরিণত হয়েছে। অনুশ্রী চেঁচিয়ে বলল, সিধুদা, পারুলদি, নদী থেকে আজলা করে জল নিয়ে ছোড়ো। তিনজন অক্লান্তভাবে নদী থেকে মুঠো ভরে জল নিয়ে ওদের দিকে ছুঁড়তে শুরু করল। এক একটা জম্বি পুড়তে পুড়তে মাংসের তালে পরিণত হচ্ছে, গা থেকে ধোঁয়া ছাড়ছে। এই দৃশ্য চোখে দেখা সহজ কথা নয়, কিন্তু আত্মরক্ষার খাতিরে এটা না করলেও তো এদের মতোই জম্বিতে পরিণত হতে হবে। একটু দূরে দাঁড়িয়েছিলেন দিদা। না, দিদা বলা ভুল, দিদার শরীরটুকুই পড়ে আছে, মগজে তার সামান্যতম অনুভূতিটিও বেঁচে নেই। দিদার সামনে ক্লান্ত পায়ে গিয়ে দাঁড়ালো অনুশ্রী, মুখ খোলা, জলের বোতলটা শক্ত করে ধরা। হঠাৎ তার মনে হলো, কিভাবেই বা সে নিজের দিদাকে এতটা কষ্ট দেবে? হাজার হলেও সেই মানুষটা তো দাঁড়িয়ে আছে সামনে। তবে তাকে আর বেশি ভাবতে হলো না। পূব দিক আলো করে সূর্য উঠছে, টকটকে লাল আভা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ছে। সেই আলো গায়ে পড়তেই দিদা এক মুহূর্ত থমকে দাঁড়ালেন, তারপর হাড় কাঁপিয়ে দেওয়া একটা চিৎকার করে মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন। অনুশ্রী অর্ণবের কিচ্ছু করার নেই। এই মানুষটি মা বাবা সহ সমস্ত অভিভাবকের অনুপস্থিতিতে তাদের মানুষ করেছেন। এই বিশাল পৃথিবীতে বট গাছের মতো তাদের মাথার ওপর দাঁড়িয়েছিলেন। দুনিয়ায় অর্ণব অনুশ্রী নিজের বলতে একমাত্র ইনিই ছিলেন। তাকেই এভাবে চলে যেতে হচ্ছে পৃথিবী থেকে। দিদার মাটিতে পড়ে থাকা শরীর থেকে তখন দ্রুত বেগে ধোঁয়া উঠতে শুরু করল। অনুশ্রী আর পারল না। দিদাকে নিয়ে তার সমস্ত আনন্দের স্মৃতি একে একে মনে পড়তে লাগলো। অনুশ্রী ওই বালির চরে বসেই ডুকরে কেঁদে উঠল। অর্ণব আর সামলাতে পারেনি, হাঁটু গেড়ে বসে পড়ে সেও ঝরঝর করে কেঁদে ফেলল। সিধুদা কি বলবে জানে না। সিধুদা গিয়ে অর্ণবের কাঁধে হাত রাখল। পারুলদি মুখে আঁচল দিয়ে এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখছে। তার চোখ দুটো বড় বড়, ভয়ে মুখ সাদা। পূব দিকে তখন আলোর ছড়াছড়ি। আতঙ্কের রাত বোধহয় অবশেষে শেষ হয়েছে। এই গল্পের একটা পুনশ্চ আছে। সেই অভিশপ্ত রাতের পর বেশ কিছু বছর অতিবাহিত হয়েছে। অনুশ্রীর গবেষণা সারা বিশ্বে সমাদৃত হয়েছে। তার নাম এখন গোটা পৃথিবীর মাইক্রোবায়োলজির লোকজন জানে। সে জলবাহিত এই ভাইরাসের বিভিন্ন ভেরিয়েন্টের ওষুধ বের করেছে। সেখান থেকে যা টাকা পয়সা এসেছে তা প্রায় পুরোটাই অনুশ্রী বাংলার বিভিন্ন গ্রামে জল পরিষ্কারের প্রজেক্টে খরচ করেছে। সরকারের দিক থেকেও প্রচুর অনুদান এসেছে। সরকার একজন বৈজ্ঞানিকের এই ভূমিকায় দারুণ খুশি। তাদের গ্রাম নারায়ণগঞ্জেও এই প্রকল্প শুরু হয়েছে। আবার এখানে লোকবসতি তৈরি হয়েছে, ব্রিজটাও সারানো হয়েছে। অনুশ্রী আর অর্ণবের অনুরোধে এই সেতুর পাশে একটা উৎসর্গ ফলকও লাগানো হয়েছে। তাতে লেখা আছে,
সেতুটি মালতী বসুর স্মৃতির উদ্দেশ্যে পুনর্নির্মাণ করা হলো। এখন গোটা গ্রামে পরিষ্কার জলের অভাব নেই। গোটা পৃথিবী এই প্রকল্পটিকে একটা গাল ভরা কেজো নামে চেনে, কিন্তু অনুশ্রীর একটা ডায়েরিতে এই প্রকল্পের একদম প্রাথমিক আঁকিবুঁকি কাটা আছে। সেখানে বড় বড় করে এই প্রজেক্টের নাম দেওয়া আছে প্রজেক্ট মালতী বসু। শেষ বিকেলে নদীর ধারে হাঁটতে গেলে তার সঙ্গে দিদার মাঝে মধ্যেই দেখা হয়। রক্তখেকো পিশাচ নয়, যে দিদা নাতি নাতনি বাড়ি ফিরলেই এক গাল হেসে বলতেন, এতক্ষণে ট্যাপা টিপি এলি, আসতে কোনো কষ্ট হয়নি তোরে ভাই? অনুশ্রীর চোখ জলে ভরে আসে। আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে জিজ্ঞেস করে, দিদা, আমরা তো ঠিক আছি, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? পশ্চিম আকাশে সূর্যাস্ত হয়। প্রকৃতি আকাশের ক্যানভাসে নিজের মতো করে সবটুকু রং ঢেলে দেয়। ফেরার পথে অন্ধকারে আর অনুশ্রীর একটুও ভয় লাগে না। তার কাছে যে তার দিদা আছে। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপ।